তাহলে ষষ্ঠী বিভক্তি যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এই সমাসটাকে আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ সমাস বলবো। সমাসের এই পর্বে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। আমরা লেকচার 1 আলোচনা করেছিলাম বিভক্তি নিয়ে। বিভক্তি অবশ্যই তোমাকে চিনতে হবে, বিভক্তি না চিনলে তুমি তৎপুরুষ সমাসটা পারবে না। যাই হোক, আমরা আলোচনার শুরুতে যদিও বা আগের টপিকটা একটু আলোচনা করি একটু। তা হচ্ছে কি, আমরা জানি তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদ অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। যারা পদ চিনো না, পরপদ কিংবা পূর্বপদ, তারা আমাদের লেকচার 1টি অবশ্যই দেখবা। বেসিকটা না বুঝলে এই টপিকটা বুঝতে কষ্ট হবে। ওকে, তৎপুরুষ সমাসে পরপদ অর্থ প্রাধান্য পাবে। আমরা আগেও আলোচনা করছি, এটা একটু আবার দেখি বিভক্তি কি, কত প্রকার। আমরা জানি বিভক্তি হচ্ছে 7 প্রকার। আমরা প্রথম আলোচনাটা এগুলো দেখেছি। এই বিভক্তি বিষয়টা নিয়ে ওই লেকচার 1 আলোচনা করা হয়েছে। তোমরা ক্লাসটি যারা করো নাই অবশ্যই এটা দেখবা এবং দেখে বিভক্তি কি, কত প্রকার এবং বিভক্তি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জেনে আসবা। তাহলে আমাদের আজকে তৎপুরুষ সমাসে বিভক্তির উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যখন দ্বিতীয় বিভক্তি থাকবে তখন ওইটাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ বলবো। কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ। যখন দ্বারা দিয়ে কর্তৃক আসবে তখন আমরা ওটাকে কি বলবো? তৃতীয় তৎপুরুষ। ওকে, প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটু দেখো, তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পাই। কি বলছি? তৎপুরুষ সমাস মানে হচ্ছে কি, পূর্বপদে, পূর্বপদটা তো আমরা জানি শুরুর পদটি, সমস্ত পদের শুরুর পদটাকে আমরা কি বলি? পূর্বপদ বলি। বিভক্তি কিভাবে লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ পূর্বপদে বিভক্তিটা বাদ যাবে আর মূলত পরপদের অর্থটা কি পায়? প্রাধান্য পায়। দেখো, আমরা এক্সাম্পল দেখি। যখন দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, আমি কথা একটু বুঝে ট্রাই করব। যখন দ্বিতীয় বিভক্তি লোপ পাবে তখন আমরা তাকে কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ। আর যখন তৃতীয় বিভক্তি লোপ পাবে তখন আমরা কি বলবো? তাকে তৃতীয় তৎপুরুষ। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া বিভক্তিগুলো মুখস্থ? অবশ্যই হ্যাঁ, মুখস্থ করতে হবে। কোনগুলা দ্বিতীয় বিভক্তি, কোনগুলা তৃতীয় বিভক্তি। যখন চতুর্থ বিভক্তি লোপ পাবে তখন ওটাকে আমরা কি বলবো? চতুর্থী তৎপুরুষ। যখন পঞ্চমী বিভক্তি লোপ পাবে তখন আমরা বলবো তাকে পঞ্চমী তৎপুরুষ। এভাবেই আমাদের তৎপুরুষের মূল আলোচনাটি। ওকে, তাহলে দেখো, দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কি, আমরা জানি কে রে, এগুলো হচ্ছে কোন তৎপুরুষ বলো? সরি, কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদের ব্যাস বাক্যটা কি বলো? বিপদকে আপন্ন। এটা হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদে গিয়ে এখান থেকে কি লোপ পেয়েছে বলতো? কেটা লোপ পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। সুতরাং আমরা এটাকে কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ বলবো। বিপদ আপন্নকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ বলবো। দুঃখকে অতীত, একটু খেয়াল করো, এখানে কে হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি আমরা জানি। তাহলে দুঃখকে অতীত, এটাকে যখন সমস্ত পদে আমরা কনভার্ট করি, এটা কি হচ্ছে? দুঃখাতীত। এখানে কেটা লোপ পেয়েছে, কেটা যেহেতু মাইনাস হয়েছে, সুতরাং কেটা আমরা কি জানি? দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি। সুতরাং এটাকে আমরা কোন কোন সমাসের উদাহরণ বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ বলবো। ফর এক্সাম্পল দেখো, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা, চির শব্দটি থাকলে, কি থাকলে বলো? চির, ব্যাপিয়া, দরেজ, এক কথায় চির শব্দটি থাকলেই বুঝতে হবে এটা কোন সমাস ধরে নিবা? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস ধরে নিবা। এটা মুখস্থ করে ফেলবো একদম। চিরকাল ব্যাপিয়া স্থায়ী, এখানে চিরকাল ব্যাপিয়া বা দরে শব্দগুলো থাকলে কি হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। যাই হোক, এখানে চিরটা দেখে তুমি বুঝতে পারবে এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। মুখস্থ করবে এটা। চিরকাল ব্যাপিয়া স্থায়ী, এখানে চির শব্দটি কি বলো? এসেছে। সুতরাং এই পদটি যেহেতু এসেছে আমরা কি বলবো? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। ওকে, চিরকাল ধরে সুখ, চির সুখ, এখানে কিন্তু পরপদটাই অর্থ প্রাধান্য পাচ্ছে। যেমন সুখ, চির সুখের মধ্যে পরপদ অর্থ, কারণ আমরা জানি তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বলো? পরপদটাই হচ্ছে কি মূল বিষয়। চিরকাল ধরে সুখ, এখানে চির শব্দটি আসছে, তাহলে আমরা বুঝতে পারি কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস দেখো, আমরা জানি দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। মুখস্থ রাখতে হবে। তাহলে তৃতীয় বিভক্তি লোপ পাইলে ওইটাকে আমরা কি বলবো? তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। ফর এক্সাম্পল, শ্রম দ্বারা লব্ধ, দ্বারাটা মাইনাস হয়েছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই এখানে যে তৃতীয় বিভক্তি আছে সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, তুমি একটা প্রশ্ন করো। তুমি যেমন আমি এক্সাম্পল দিই, মধু দিয়ে মাখা, তুমি কি এখানে কি বলবা? মধুর মাখা কিংবা মধু হতে মাখা, হতে র, এই বিভক্তিগুলো আনবা, নাকি দিয়েটা মিলতেছে কোনটা? তোমার কমন সেন্স দিয়ে বুঝতে হবে বিষয়টা। মধু দিয়ে মাখা, এখানে দিয়ে শব্দটা দিয়ে মিলতেছে এটা, তাহলে এটা কি হবে বলো? দিয়েটা কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। যেহেতু মধুমাখা শব্দতে তৃতীয় বিভক্তিটা মাইনাস গিয়েছে, সুতরাং আমরা এটাকে কি বলবো? তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। ওকে, রত্ন দ্বারা শোভিত, এখানে দ্বারা শব্দটি বাদ পড়েছে, সুতরাং আমরা এটাকে কি বলবো? তৃতীয় তৎপুরুষ সমাস বলবো। ওকে, ফর এক্সাম্পল দেখো, পরেরটা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। এক্ষেত্রে দেখো, আমরা জানি চতুর্থ তৎপুরুষে কি হয়? জন্য, তরে, নিমিত্তে, এগুলো হচ্ছে কি চতুর্থ বিভক্তি। তাহলে যেই সমাসে চতুর্থ বিভক্তি গুলো লোপ পাবে ওটাকে আমরা কি বলবো? চতুর্থ তৎপুরুষ সমাস বলবো। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। চতুর্থ বিভক্তি গুলো কি কি বলো? জন্য, তরে, নিমিত্তে।
ফর এক্সাম্পল মুক্তিযুদ্ধ, এটা কি বলো, এখান থেকে কি লুপ পেয়েছে, জন্য, মুক্তির জন্য, জন্যটা হচ্ছে কি কোন বিভক্তি, চতুর্থ বিভক্তি, যেহেতু চতুর্থ বিভক্তিটা কোন সমাস, চতুর্থ তৎপুরুষ সমাস। এরপর দেখো দেশের জন্য প্রেম, দেশ প্রেম, এখান থেকে জন্যটা কি পেয়েছে, বাদ পড়েছে, সুতরাং এটা কি চতুর্থ তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগলা, আমরা বলি না বিয়ে পাগলা, তাহলে এখান থেকে জন্য শব্দটি বাদ, জন্যটা কি বলো, বিভক্তি, কোন বিভক্তি, চতুর্থ বিভক্তি, সুতরাং এটা কোন তৎপুরুষ সমাস উদাহরণ, চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। এই এক্সাম্পল গুলো খুব ভালো করে দেখলে আশা করি চলবে। পঞ্চমী তৎপুরুষ, আমরা জানি হতে থেকে চেয়ে, এগুলো হচ্ছে কোন বিভক্তি, পঞ্চমী বিভক্তি। যে সমাসে এগুলো বাদ যাবে, এগুলো মাইনাস হবে, বুঝতে হবে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ফর এক্সাম্পল দেখো স্কুল পালানো, যেমন তুমি এখানে কি বলবা বলো, আমরা কি বলবা, স্কুল থেকে পালানো, তুমি কি বলবা, স্কুল বা এই বিভক্তি গুলো আনবা, স্কুল জন্য পালানো মিলতেছে, জন্য দিয়ে মিলতেছে না, কি দিয়ে মিলতেছে বলো, স্কুল থেকে পালানো কিংবা স্কুল হতে পালানো, ওকে, সে এটা মিলে না, তাহলে স্কুল থেকে পালানো, তাহলে থেকে হতে এগুলো মিলতেছে, হতে থেকে চেয়ে হলে কোন বিভক্তি, পঞ্চমী বিভক্তি, তাহলে এখানে থেকেটা যেহেতু পঞ্চমী বিভক্তিটা যেহেতু মাইনাস পড়ছে, সুতরাং বুঝতে হবে এটা পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। ফর এক্সাম্পল যুদ্ধ থেকে বিরতি, তাহলে এই যে এখানে যে শব্দগুলো আনার কথা বলতেছি, তোমাকে একটু কমন সেন্স দিয়ে তোমাকে আনতে হবে, ওকে, তোমার আইকিউটাকে বিল্ড আপ করতে হবে। যুদ্ধ থেকে বিরতি কি হচ্ছে, যুদ্ধ বিরতি। প্রাণের চেয়ে অধিক, প্রাণ অধিক। জেল হতে মুক্ত, এখানে হতেটা বাদ পড়েছে, সুতরাং এটা কি বলো, জেল মুক্ত, তাহলে এখানে হতেটা হচ্ছে কোন বিভক্তি, পঞ্চমী বিভক্তি, যেহেতু এই শব্দে পঞ্চমী বিভক্তি মাইনাস হয়েছে, বুঝতে হবে এটা কোন সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আর দুটি রয়েছে, একটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী। আমরা জানি র এর, এগুলো হচ্ছে কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি, সরি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি র এর কোন পদ থেকে যখন এগুলো মাইনাস যাবে, বুঝতে হবে এটা ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। ফর এক্সাম্পল রাজার পুত্র, এটাকে আমরা সংক্ষেপ করে লিখলে কি হয় বলো, রাজপুত্র, এখান থেকে কি মাইনাস গিয়েছে, রটা মাইনাস হয়েছে, সুতরাং বুঝতে হচ্ছে রটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি, তাহলে ষষ্ঠী বিভক্তি যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এই সমাসটাকে আমরা কি বলবো, ষষ্ঠী তৎপুরুষ সমাস বলবো। ফুলের বাগান, এখান থেকে ফুল বাগান, এখান থেকে কি মাইনাস গিয়েছে বলতো, রটা, তাহলে র হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি, এর মাইনাস গিয়েছে, সুতরাং ষষ্ঠী বিভক্তি বিদায়, এটাকে আমরা কি বলবো, ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ বলবো। পুষ্পে সৌরভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, পুষ্প সৌরভ, এটা একটু মনে রাখবা। আর একটু গুরুত্বপূর্ণ তথ্য, তা হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন কঠিন করলে এই জায়গা থেকে প্রশ্ন হয়, তা হচ্ছে কি রাজি পাল বৃন্দ গণ জুত, এই ধরনের সমষ্টিবাচক যখন এই পদগুলো আসে, আমি আবার বলছি সমষ্টিবাচক এগুলো একটু মুখস্থ করবা, তখন ওইটি কি হয়, ষষ্ঠী তৎপুরুষে হয়। ফর এক্সাম্পল শিক্ষকের গণ, এখানে গণ আসছে না, তাহলে গণ থাকলে আমরা কি বলছিলাম, ষষ্ঠী তৎপুরুষ। পঙ্গের পাল থাকলে আমরা কি বলছিলাম, ষষ্ঠী তৎপুরুষ। এভাবে মুখস্থ করবা, এই পদগুলো একটু মনে রাখবা। হস্তির জুত, এখানে জুত আসছে না, জুত থাকলে বুঝতে হবে এটা কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাছাড়া দেখো ষষ্ঠী বিভক্তি কিন্তু এখানে রয়েছে, এর, শিক্ষকের এর পেয়েছি, পঙ্গের এর আছে, তারপর দেখো হস্তির র আছে, তাহলে বিভক্তিও আছে, ষষ্ঠী বিভক্তিও আছে, সাথে রাজি পাল বৃন্দ গণ জুত, এই পাঁচটা থাকলে বুঝতে হবে এটা কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর দেখো সপ্তমী, আমরা জানি সপ্তমীতে কি হয়, অন্তস্থ তে হলে বুঝতে হবে এটা কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাহলে সপ্তমী বিভক্তিতে যখন এই বিভক্তিটা লোপ পাবে, তখন বুঝতে হবে এটা কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি সমস্ত পদ থেকে। দেখো গাছ পাকা, এটার মূলত কি বলতো, গাছ পাকা থেকে কোন বিভক্তিটা লোপ পেয়েছে, একার, গাছে। এখন এটা হচ্ছে কি জানি আমরা, সপ্তমী বিভক্তি, সুতরাং এখান থেকে এটা মাইনাস হয়ে কি হয়েছে, গাছ পাকা, তাহলে এটা যেহেতু মাইনাস হয়েছে, আমরা জানি এ হচ্ছে সপ্তমী বিভক্তি, যেহেতু সপ্তমী বিভক্তি, এটা সপ্তমী তৎপুরুষের উদাহরণ। অকালে মৃত্যু, এখানে এটা মাইনাস হয়েছে, কি হয়েছে, অকাল মৃত্যু। বনের বুজন, এখানে একারটা মাইনাস হয়ে কি হয়েছে, শব্দটা বন বুজন, যেহেতু একার সপ্তমী বিভক্তি, সুতরাং এটা যদি মাইনাস হয় বুঝতে হবে, তখন এটাকে আমরা এইসব পদগুলোকে আমরা তখন কি বলবো, সপ্তমী তৎপুরুষ সমাস বলবো।